প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু মামা। এই গল্পটি আমরা ৩ পর্বে ভাগ করেছি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। পারছো না কেন? পারছি না, কারণ হিমুর কর্মকাণ্ডগুলো আপনারা করতে দিচ্ছেন না। ছাদে গিয়ে জোছনা দেখতে পারছি না। কলঘরের হাউজে পানি ভর্তি করে সেই পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলেও কাজ হতো, সেটাও করা যাবে না। হাউজের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকলে তুমি ভবিষ্যৎ বলতে পারবে? পুরোপুরি হিমু হওয়ার দিকে এগুতে পারবো। হিমু হয়ে যাবার পর অবশ্যই ভবিষ্যৎ বলতে পারবো। ভবিষ্যৎ বলা হিমুদের জন্যে কোনো ব্যাপার না। বড় চাচা কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলেন। তারপর গলা উঁচিয়ে বললেন, ঠিক আছে, পানিতে গলা ডুবিয়ে বসে থাকো। ছাদে গর্ত খুঁড়ে বসে থেকে জোছনা দেখতে পারো, অনুমতি দিলাম। সুপার ন্যাচারাল ক্ষমতা তৈরি হবার পর আমি তোমার সঙ্গে কথা বলবো। টগরের প্রাইভেট স্যার এসেছেন। স্যারের নাম রকিবউদ্দিন ভূঁইয়া। স্কুলের হেডমাস্টার ছিলেন। রিটায়ার্ড করার পর বড়লোকদের ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান। তাকে গাড়িতে করে নিয়ে আসতে হয় এবং দিয়ে আসতে হয়। ঘড়ি দেখে তিনি ১ ঘন্টা ১০ মিনিট পড়ান। ১০ মিনিট বাড়তি পড়ানোর কারণ, মাঝখানে তিনি ১০ মিনিটের জন্য পড়া বন্ধ রাখেন। এই ১০ মিনিট তিনি খুব ঠান্ডা বরফ মেশানো লেবুর শরবত খান, একটা পান খান। পান খাওয়ার সময় চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকেন। এই সময় কোনোরকম শব্দ করা যাবে না। রকিবউদ্দিন ভূঁইয়া অতি কঠিন শিক্ষক। যখন হেডমাস্টার ছিলেন তখন তার নাম ছিল পিসু হেডু। কারণ তার হুঙ্কার শুনলে ছোট ক্লাসের ছাত্ররা প্যান্টে হিসু করে দিত। হেডমাস্টার থেকে প্রাইভেট মাস্টার হওয়ার পর তাকে আর কেউ ভয় পায় না। ছাত্রদের ভয় দেখানোর অনেক চেষ্টা তিনি করেছেন। চোখ বড় বড় করে তাকানো, চাপা গলায় হুঙ্কার, কোনোটাতেই কিছু হয় না। টগরের স্যার ১০ মিনিটের ব্রেক নিয়েছেন। তিনি চেয়ারে হেলান দিয়ে আছেন, তার চোখ ছাত্রের দিকে। তবে তিনি কিছু দেখছেন না, কারণ তার চোখ বন্ধ। শুধু মুখ নড়ছে, কারণ তিনি পান চিবুচ্ছেন। যদিও এই সময় তার সঙ্গে কোনোরকম কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ, তারপরও টগর কথা বলল, স্যার, আজকে কিন্তু আমাকে আগে আগে ছেড়ে দিতে হবে। রকিবউদ্দিন চোখ মেললেন। চোখের দৃষ্টি ভয়ঙ্কর করার চেষ্টা করতে করতে বললেন, টগর, তোমাকে না বলেছি আমার রেস্ট পিরিয়ডে কোনো কথা বলবে না? ভুলে গেছি স্যার। কেন ভুলে গেছ? স্যার, আজকে আমার মাথায় খুব টেনশন। আমার ছোট মামা হিমু হয়ে গেছেন। পানির হাউসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই জন্য আমার খুব টেনশন হচ্ছে। সবকিছু ভুলে যাচ্ছি। টেনশন বানান করো, TENSION। হয়েছে। এখন বলো, তোমার ছোট মামার কি হয়েছেন? হিমু হয়েছেন। পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। মাথা খারাপ হয়ে গেছে? জি না, হিমু হয়েছেন। হিমু হলে এইসব করতে হয়। গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে থাকতে হয়। মাটিতে গর্ত করে গর্তে বসে জোছনা দেখতে হয়। পাকা বেত দিয়ে 10টা বাড়ি দিলে ঠিক হয়ে যেত। দেশ থেকে বেত উঠে গেছে তো, এই জন্য এত সমস্যা দেখা দিয়েছে। ইংরেজিতে একটা বাগধারা আছে, স্পেয়ার দি রড, স্পয়েল দি কিড। গলা পর্যন্ত পানিতে ডুবে বসে আছে ফাজিল। রকিবউদ্দিন প্রায় আবারও চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে চাপা গলায়, স্কুল জীবনে তার এই চাপা গলাটাই নিচের ক্লাসের ছাত্ররা বেশি ভয় পেত। বললেন, রেস্ট পিরিয়ডে তুমি আমাকে ডেকেছ, এই জন্য তুমি আরো 15 মিনিট এক্সট্রা পড়বে, শাস্তি। টগর বলল, জি আচ্ছা স্যার। ম্যাথ পড়াবো? জি আচ্ছা। ম্যাথমেটিক্স বানান করো।
MATHEMATICS। হয়েছে। অরিথমেটিক্স বানান করো। ARITHMETICH। হয়েছে। এখন বলো, ম্যাথমেটিক্স এবং অরিথমেটিক্স এই দুইয়ের মধ্যে প্রভেদ কি? জানি না স্যার। রকিবউদ্দিন ভূঁইয়া দুঃখিত গলায় বললেন, বেত মারার শাস্তি উঠে গেছে। শাস্তিটা যদি থাকতো তাহলে ম্যাথমেটিক্স এবং অরিথমেটিক্সের প্রভেদ না জানার জন্য পাকা চিকন বেতের দুটো বাড়ি খেতে। বেতের শাস্তি উঠে গেছে কেন স্যার? উঠে গেছে কারণ পৃথিবী থেকে ভালো ভালো জিনিস সবই উঠে যাচ্ছে। আদব কায়দা উঠে যাচ্ছে, মুরব্বীদের প্রতি সম্মান উঠে যাচ্ছে, শিক্ষকদের প্রতি ভয় উঠে যাচ্ছে। তার বদলে আসছে ড্রাগ, গলা পর্যন্ত পানিতে শরীর ডুবিয়ে বসে থাকা। তোমার এই ছোট মামার সঙ্গে কথা বলা যাবে? জি, যাবে। কোষে একটা থাপ্পড় দিতে পারলে ভালো হতো। এক থাপ্পড়ে খবর হয়ে যেত। সেটা তো আর সম্ভব না। থাপ্পড়ের বদলে দু একটা শক্ত কথা বলবো। থাপ্পড়ের ইংরেজি কি? স্ল্যাপ। স্ল্যাব বানান বলো। SLAP। হয়েছে। এখন থেকে 5 মিনিট আমি চোখ বন্ধ করে রেস্ট নিব। 5 মিনিট পর তুমি আমাকে ডাকবে। জি আচ্ছা স্যার। হিমু যে হয়েছে তার নাম কি? উনার নাম শুভ্র। গায়ের রং ফর্সা তো, এই জন্য তার নাম রাখা হয়েছে শুভ্র। গায়ের রং কালো হলে কি নাম রাখতো? কয়লা? যত সব ফাইজলামির কথা। যাই হোক, যাওয়ার সময় চিজটাকে দেখে যাব। জি আচ্ছা স্যার। আর তোমার বাবাকে বলবে, আজ তোমাদের গাড়িটা আমার একটু বেশি সময়ের জন্য দরকার। বাসায় ফেরার সময় বড় মেয়ের বাসা হয়ে যাব। জি আচ্ছা। বড় মেয়েকে দেখতে যাব। এর ইংরেজি কি বলো? আই উইল ভিজিট মাই এল্ডেস্ট ডটার। মোটামুটি হয়েছে। আমি চোখ বন্ধ করছি। তুমি এই ফাঁকে তোমার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে রাখো। কোন পারমিশন? বুঝতে পারছো তো? তোমাদের গাড়ি কিছুক্ষণ বেশি রাখবো, সেই পারমিশন। বুঝতে পারছি স্যার। পারমিশন বানান করতে হবে? না, বানান করতে হবে না। রকিবউদ্দিন ভূঁইয়া ছাত্রের দিকে অত্যন্ত বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করলেন। টগরদের বাড়ির চৌবাচ্চার ঘর মূলত কাপড় ধোয়া এবং বাসন মাজার কাজে ব্যবহার করা হয়। চৌবাচ্চা ভর্তি করা হয় পানিতে। সারাদিন সেই পানি ব্যবহার করা হয়। আজ দুপুর থেকে বাসন মাজা এবং কাপড় ধোয়া বন্ধ। চৌবাচ্চায় গলা ডুবিয়ে শুভ্র বসে আছে। কাজের মেয়েরা শুরুতে খুব উকিঝুঁকি দিচ্ছিল, এখন তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে। শুভ্রমামা চুপচাপ পানিতে বসে আছে, এই দৃশ্য বেশিক্ষণ দেখা যায় না। হেডমাস্টার রকিবউদ্দিন ভূঁইয়া যখন টগরকে নিয়ে চৌবাচ্চার ঘরে ঢুকলেন তখন রাত 8টা বাজে। তিনি শুভ্রকে দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। শুভ্র বলল, কেমন আছেন স্যার? হেডমাস্টার সাহেব বললেন, ভালো। তুমি বয়স অনেক ছোট, তোমাকে তুমি করেই বলি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এসএসসি পরীক্ষায় তুমি তো ফার্স্ট হয়েছিলে। জি স্যার, পেপারে ছবি দেখেছিলাম। তখন মনে হয়েছিল চোখে সমস্যা আছে। চোখ তো দেখি ঠিকই আছে। জি স্যার। কতক্ষণ ধরে পানিতে আছো? সকাল 9টার সময় নেমেছি, এখন বাজছে রাত 8টা। 11 ঘন্টা। শীত লাগছে না? প্রথম যখন নেমেছিলাম তখন শীত শীত লাগছিল, এখন লাগছে না। আরাম লাগছে? আরাম লাগছে না, আবার বেরামও লাগছে না। সমান সমান অবস্থা। পানিতে গলা পর্যন্ত ডুবে থেকে লাভ কি? আপনি যে শুকনায় হাঁটাহাঁটি করছেন তাতেই বা লাভ কি? হেডমাস্টার সাহেবকে দেখে মনে হচ্ছে তিনি সামান্য হকচকিয়ে গেছেন। কি বলবেন ভেবে পাচ্ছেন না। শুভ্র বলল, আশেপাশের জগৎকে নানানভাবে অনুভব করা যায়। আমি পানির ভেতর বসে জগৎকে অনুভব করার চেষ্টা করছি। ও, আদিপ্রাণ সৃষ্টি হয়েছিল পানিতে, সমুদ্রের পানিতে, যে কারণে
আমাদের শরীরের পুরোটাই আসলে পানি। রক্তের ঘনত্ব এবং সমুদ্রের পানির ঘনত্ব এক। সমুদ্রের পানিতে যে অনুপাতে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড থাকে, মানুষের রক্তেও ঠিক সেই অনুপাতেই সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড আছে। এই কারণেই মানুষ সব সময় পানিতে নামতে চায়। ও, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতায় পানিতে গলা পর্যন্ত ডুবে থাকার ব্যাপারটা আছে। ও, প্রাচীন ইনকা সভ্যতার কথা আপনি নিশ্চয়ই জানেন। তারা তাদের সম্রাটকে জানত সূর্যের সন্তান হিসেবে। তারা বিশেষ বিশেষ দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানিতে গলা ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করত। ও, হিন্দুরা স্নানের সময় গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে, সূর্যমন্ত্র পাঠ করে। ও, স্যার, আপনাকে খুবই চিহ্নিত মনে হচ্ছে। কি নিয়ে চিন্তা করছেন? হেডমাস্টার সাহেব বিড়বিড় করে বললেন, তুমি পানিতে কতক্ষণ থাকবে? শুভ্র বলল, কতক্ষণ থাকব কোনো ঠিক নেই। কিছুক্ষণের মধ্যে উঠে পড়তে পারি, আবার ধরুন মাসখানেকও থাকতে পারি। ও, হিমুদের কাছে সময় বলে কিছু নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তাদের কাছে একাকার। ও, হেডমাস্টার সাহেব তাকিয়ে আছেন। শুভ্র বলল, স্যার, আপনি কি কিছু বলবেন? হেডমাস্টার সাহেব বিড়বিড় করে বললেন, কি বলবো বুঝতে পারছি না। মনে হয় কিছু বলার ছিল। বলুন। মনে পড়ছে না। মনে পড়লে বলবেন, আমি পানিতেই আছি। ও, শুভ্র বলল, জল চিকিৎসার নাম কি শুনেছেন? না। প্রাচীন ভারতে জল চিকিৎসার ব্যাপার ছিল। বৈদিক চিকিৎসকরা জল চিকিৎসার ব্যবস্থা দিতেন। অনেক ক্রনিক ব্যাধি এই চিকিৎসায় আরাম হতো। ইউনানি চিকিৎসায় রক্তক্ষরণ ব্যবস্থা যেমন ছিল, জল চিকিৎসাও ছিল। ইউনানি চিকিৎসা কি বুঝতে পারছেন নিশ্চয়ই? গ্রিক চিকিৎসা। জল চিকিৎসায় বাত কি সারে? বাত, ব্যাধি অবশ্যই সারে। কতক্ষণ থাকতে হয় পানিতে? যত বেশি সময় থাকবেন চিকিৎসা ততই ভালো হবে। জলের প্রাণীরা দীর্ঘায়ু হয়, এটা তো নিশ্চয়ই জানেন। জানি না তো। কচ্ছপের কথা ধরুন। কচ্ছপ ৩০০-৩৫০ বছর বাঁচে। পানিতে বাস করে বলেই বাঁচে। হুম। স্যার, আপনার কি বাত আছে? গেটে বাত আছে। জল চিকিৎসার ব্যাপারটা মাথায় রাখতে পারেন স্যার। হুম। রকিবউদ্দিনকে খুবই চিহ্নিত মনে হলো। টগর তাকে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিতে গেল। রকিবউদ্দিন টগরের দিকে তাকিয়ে বললেন, তোমার ছোট মামার কথা রাখতেও পারছি না, আবার ফেলতেও পারছি না। চিন্তার উদ্রেককারী বিষয়। টগর বলল, জি স্যার, চিন্তার উদ্রেককারী। চিন্তার উদ্রেককারী ইংরেজি কি? জানি না স্যার। থট প্রভোকিং। তুমি পড়ার টেবিলে যাও। থট প্রভোকিং এই সেন্টেন্সটা 50 বার লেখো, তাহলে আর ভুলবে না। প্রভোক থেকে এসেছে প্রভোকিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিকশনারি থেকে প্রভোক বানান শিখে রাখবে। জি আচ্ছা স্যার। টগর 25 বার থট প্রভোকিং লেখার সময় তার দাদিয়া তাকে ডেকে পাঠালেন। দাদিয়া বাঁশের চোঙায় পান ছেঁচছিলেন। টগরকে দেখে পান ছেঁচা বন্ধ করে বললেন, এইসব কি শুনতাছি? টগর বলল, কি শুনছ? তোর ছোট মামার নাকি মাথা আওলা হয়েছে, পানির মধ্যে ডুব দিয়ে আছে। মাথা আওলা হয়নি দাদিয়া, উনি হিমু হয়েছেন। টগরের দাদিয়ার মাথায় একবার যে কথা ঢুকে যায় সেটাই থাকে, কোনো ব্যাখ্যা দিয়ে তা দূর করা যায় না। তিনি পান ছেঁচতে ছেঁচতে বললেন, মাথা কি পুরোপুরি গেছে? মাথা ঠিক আছে দাদিয়া। ছোটবেলায় দেখেছি আমরার গ্রামের জলিল মুন্সির মাথা খারাপ হইছিল। হে অবশ্য পানিতে থাকতো না, সারা শরীরে প্যাক মাখাইয়া বইসা থাকতো। প্যাক চিনিস? চিনি। তোরা শুদ্ধ ভাষায় প্যাককে কয় কেদো। কেদো না দাদিয়া, কাদা। ওই একই কথা। কেদো আর কাদা একই জিনিস। তারপর শুন, জলিল মুন্সি কি করত। কেউ তার ধার দিয়া গেলে সুন্দর করে বলতো, ভাই সাব একটু প্যাক খাইবেন? খাইয়া দেখেন, সোয়াদ আছে।
কিছু আমার সামনে বৈশা খান, আর কিছু বাড়িতে নিয়ে যান, পোলাপানেরে দিবেন। টগর বলল, কেউ কি সেই কাদা খেত? দাদিয়া নড়িচড়ে বসলেন, ছেঁচা পান খানিকটা মুখে দিয়ে বললেন, অখন শোন আসল গল্প। মানুষজাত বড়ই আজীব জাত। একজন দুইজন কইরা সেই প্যাক খাওয়া শুরু করল। কেন? তারা ভাবল জলিল মুন্সি পীর হইয়া গেছে। পীর ফকির এই কর্ম করে। মানুষেরে প্যাক, কাদা, গুগোবর খাইতে বলে। বছর না ঘুরতেই জলিল মুন্সির নাম হইল প্যাক বাবা। দূর দূরান্তের মানুষ তার কাছ থেকে প্যাক নিয়ে আসে, তার সামনে বসে প্যাক খায়। মাটির হাড়িতে কইরা প্যাক নিয়ে যায় পোলাপানরে খাওয়াইতে। বলো কি, দুনিয়া বড় আজীব রে টগর, দুনিয়া বড় আজীব, দুনিয়া বড় আজীব। দুনিয়ার মানুষ তার চেয়েও বড় আজীব। দাদিয়া, প্যাক বাবা কি এখনো মানুষকে প্যাক খাওয়াচ্ছেন? আরে না, অনেকদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার কবরে মাজার শরীফ করেছে। লোকে বলে প্যাক বাবার মাজার। চৈত্র মাসের 7 তারিখ উরুস হয়। উরুসের দিন প্যাক বাবার ভক্তদের জন্য বিরাট পিতলের হাঁড়িতে তেল, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়া মাটি রান্না হয়। ভক্তরা ভক্তি নিয়ে খায়। তুমি কোনোদিন খেয়েছো দাদিয়া? আমি কি বোকা যে মাটি খাবো? তয় তোর দাদা খেয়েছে। তার কাছে শুনেছি খাইতে নাকি ভালো, মাসকালাইয়ের ডাইলের মতো স্বাদ। টগর বিছানায় উঠতে উঠতে বলল, আরেকটা গল্প বলল দাদিয়া। টগরের দাদিয়া অতি বিরক্ত হয়ে বললেন, বিনা অজুতে বিছানায় উঠছস, নাম বিছানা থেকে। অনেক গফ করছি, আর না। সুলতানা বেশি রাত জাগতে পারে না। 9টা থেকে তার হাই উঠতে থাকে। চেষ্টা করেন 9:30টার মধ্যে শুয়ে পড়তে। বেশিরভাগ সময়টা বিছানায় যেতে রাত 10টা বেজে যায়। আজ 11টা বেজে গেছে। তিনি এখনো ঘুমোতে যেতে পারেননি, কারণ শুভ্র এখনো চৌবাচ্চার পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছে। রাতের খাবার সেখানেই খেয়েছে। টগরের বাবা আলতাফ হোসেন শুভ্রের চৌবাচ্চার ব্যাপারটা নিয়ে স্ত্রীর সঙ্গে মোটামুটি বড় ধরনের ঝগড়া করেছেন। ঝগড়া শুরু হয়েছে খাবার টেবিলে। সূত্রপাত করেছে টগর। তিনি দেখলেন টগর কিছু খাচ্ছে না। তিনি তার স্বভাবসুলভ হাসি মুখে বললেন, বাবা, তুমি খাবে না? টগর বলল, না। খাবে না কেন? খিদে হয়নি? টগর বলল, আমি ছোট মামার সঙ্গে চৌবাচ্চায় ডিনার করব। আলতাফ হোসেন সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলেন। সে কি এখনো চৌবাচ্চায়, এখনো পানিতে খাবি খাচ্ছে? টগর বলল, খাবি খাচ্ছে না বাবা, পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। এই যন্ত্রণা কতক্ষণ চলবে? টগর বলল, এখনো বলা যাচ্ছে না বাবা, 3-4 মাসও চলতে পারে। হিমুদের তো কোনো টাইম টেবিল নেই। নীলু ভাত মাখতে মাখতে বলল, 3-4 মাস পানিতে থাকলে মামার গায়ে মাছের মতো আঁশ গজিয়ে যাবে, তাই না বাবা? আলতাফ হোসেন জবাব দিল না। তিনি খানিকটা গম্ভীর হয়ে গেলেন। নীলু বলল, আচ্ছা বাবা, ছোট মামা যদি 4 মাস পানিতে থাকে, তাহলে কি গিনেস বুক অফ রেকর্ডে মামার নাম উঠবে? আলতাফ হোসেন বললেন, উঠবে কিনা জানি না, তবে পাগলামির যদি কোনো বুক অফ রেকর্ড থাকে সেখানে অবশ্যই উঠবে। তোমার বড় চাচা কি জানেন সে এখনো পানিতে? টগর বলল, জানেন। উনি রাত 8টার সময় একবার দেখে এসেছেন। কিছু বলেননি? না, কিছুই বলেননি। বড় চাচা শুধু বলেছেন, কেমন চলছে জল খেলা? ছোট মামা বলেছেন, ভালো চলছে। আলতাফ হোসেন গম্ভীর মুখে খাওয়া শেষ করলেন। শোয়ার ঘরে গিয়ে সুলতানাকে বললেন, কিছু মনে করো না, পাগলামিটা কি তোমাদের বংশগত ব্যাধি? সুলতানা বললেন, তার মানে? এই যে একজন গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছে, শোনা যাচ্ছে সে এই অবস্থায় 4 মাস থাকবে। সুলতানা বললেন, শুভ্র এই কাজটা করেছে বলে তুমি পুরো বংশ তুলে গালি দেবে? শুভ্র ছাড়া আর কেউ কোনো পাগলামি করেছে? আমি করেছি? তুমি তো বলতে গেলে প্রতিদিনই করো। প্রতিদিনই কি করি? মাংসের হালুয়া বানাও, মাছের মিষ্টি মোরব্বা, রসগোল্লা দিয়ে ঝাল তরকারি, কাঁচামরিচের আইসক্রিম।
সুলতানা থমথমে গলায় বললেন, কবে করলাম এসব? রুজি তো করো। মাথার দোষ না থাকলে কেউ এই জাতীয় রান্না করতে পারে না। সুস্থ মাথায় এ ধরনের রেসিপি আসতে পারে না। আমি অসুস্থ? আমি মেন্টাল পেশেন্ট, আর তোমরা সবাই সুস্থ? আলতাফ হোসেন জবাব দিল না। তার ক্ষীণ সন্দেহ হলো। রাগারাগিটা বেশি হয়েছে। সুলতানা বললেন, জবাব দিচ্ছ না কেন? আমি এবং আমার ভাই, আমরা দুজন উন্মাদ, আর তোমরা সুস্থ মাথা, সুস্থ মনের অধিকারী, একদল সুপার হিউম্যান বিইং। তোমার মতো সুপার মানুষদের সঙ্গে তো আমার বাস করা সম্ভব না। আমি এক্ষুনি বিদায় হচ্ছি। কোথায় যাবে? কোনো একটা পাগলাগারদ খুঁজে বের করব। পাগলাগারদে ভর্তি হয়ে যাব। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। রাত দুপুরে কোথায় যাবে? পাগলামি করো না তো। আমি পাগল। আমি তো পাগলামি করবই। তোমার মতো সুস্থামি করতে পারবো না। গাড়ি বের করতে বলো। তুমি বলো, আমাকে এই ড্রাইভার ডেকে আনতে হবে কেন? বেশ, আমি বলছি। সুলতানা গটগট করে শোয়ার ঘর থেকে বের হলেন। 15 মিনিটের মধ্যে সুটকেস গুছিয়ে তার শাশুড়ির কাছে বিদায় নিতে গেলেন। সুলতানা কাঁদো কাঁদো গলায় বললেন, মা, আমি চলে যাচ্ছি, আর ফিরব না। পায়ের কাছে মাথা কুটলেও ফিরব না। আমাকে কিনা পাগল বলে? ফাতেমা বেগম অবাক হয়ে বললেন, তোমাকে কে পাগল বলেছে? টগরের বাবা বলেছে। আপনার বিশ্বাস না হলে টগর আর নীলুকে জিজ্ঞাসা করুন, ওদের সামনেই বলেছে। ফাতেমা বেগম উচ্ছ্বসিত গলায় বললেন, তাহলে শুনো এক পাগলের গপ। নাম জালাল মুন্সি। পরে তার নাম হয়ে গেল পেক বাবা পীর। আমি তখন ছোট। সুলতানা বললেন, মা, এই গল্প আমি অনেকদিন শুনেছি, আর শুনতে পারবো না। গল্প শোনার মোড আমার নাই। আমি আপনার কাছ থেকে বিদায় নিতে এসেছি। আচ্ছা মা, যাও, আল্লাহ হাফিজ। সুলতানা টগর ও নীলুর কাছ থেকে বিদায় নিলেন। ধরা গলায় বললেন, বাবারা শোনো, আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আবার ফিরে আসব সেই সম্ভাবনা নাই বললেই হয়। তোমরা ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করো, দুজনই লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? টগর বলল, তুমি এখন যাবে? হ্যাঁ, এখনই যাব। তোমরা দুই ভাই বোন যদি এখন আমাকে আটকাবার জন্য কান্না শুরু করো, তাতেও লাভ হবে না। আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। বাবারা, কাঁদবে না প্লিজ। টগর ও নীলু দুজনের কারোরই কান্না আসছে না। বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়া মায়ের জন্য নতুন কিছু না। মাসে 1-2 বার এই ঘটনা ঘটবেই। একই ঘটনার ফল দুই ভাই বোনের জন্যই শুভ। মা বাড়ি ছেড়ে গেলে পরদিন স্কুলে যেতে হয় না। টগরের স্কুল যে খুব অপছন্দ তা না, তবে আগামীকাল স্কুলে যেতে না হলে খুব ভালো হয়। আগামীকাল চৌবাচ্চায় ছোট মামার দ্বিতীয় দিন পার হবে। দ্বিতীয় দিনে অনেক মজা হওয়ার কথা। সুলতানা বললেন, যাই বাবারা। দুই ভাই বোন একসঙ্গে বলল, আচ্ছা। আনন্দে তাদের চোখ চিকমিক করছে। সুলতানা বাড়ি ছেড়ে যাওয়ার আগে শুভ্রের সঙ্গে দেখা করতে গেলেন। শুভ্র চৌবাচ্চার দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসেছে। তার হাতে একটা ইংরেজি বই। বইটার নাম স্ট্রো ডগ। সে বেশ মন দিয়ে বই পড়ছে। বই পড়ার সুবিধার জন্য একটা টেবিল ল্যাম্প আনা হয়েছে। সুলতানা কলঘরে ঢুকে কড়া চোখে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? সুলতানা বললেন, তুই কি পানিতেই থাকবি, উঠবি না? শুভ্র বলল, কেন উঠব না? অবশ্যই উঠব। কখন উঠবি? সময় হলেই উঠব। এখনো সময় হয়নি। সময় কখন হবে তা বলতে পারছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। সমস্যা কি? তোর কারণে তোর দুলাভাই আমাকে পাগল বলেছে। শুভ্র বলল, এতে তো রাগ করার কিছু নেই। তোমার কারণে যদি দুলাভাই তোমাকে পাগল বলতেন, তাহলে রাগ করার বিষয় থাকত। সুলতানা বললেন, তুই যে কি পরিমাণ যন্ত্রণা করছিস তা তুই জানিস না। শুভ্র বলল, আমি তো কোনো যন্ত্রণাই করছি না। নিজের মনে পানিতে বসে আছি। তোমরা গায়ে পড়ে যন্ত্রণা টেনে আনছো। শুধুমাত্র তোর কারণে আমি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে আর ফিরব না। শুভ্র হেসে ফেলল। সুলতানা বললেন, হাসছিস কেন? হাসছি কারণ তুমি কাল দুপুরের মধ্যেই ফিরে আসবে। তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া
এবং বাড়িতে ফিরে আসা রুটিন কর্মকাণ্ড। আমার সবই রুটিন, আর তোর সবকিছুই রুটিন ছাড়া। শুভ্র মিষ্টি করে হাসল। সুলতানা বললেন, হাসবি না, আমার কথার জবাব দে। শুভ্র বলল, জবাব দেব না, কারণ তুমি রেগে আছো। হিমুরা রাগত মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক করে না। তারা রাগত মানুষদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। শুভ্র আবারও হাসল। সুলতানা কলঘর থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠলেন। আজ বৃহস্পতিবার সকাল 7:25। চৌধুরী আজমল হোসেন ঝিম ধরে তার বিখ্যাত ইজি চেয়ারে বসে আছেন। তার সামনে ইজি চেয়ারের হাতলে এক কাপ চা। তিনি এখনো চায়ের কাপে চুমুক দেননি। চা ঠান্ডা হয়ে উপরে সর পড়ে গেছে। ইজি চেয়ারের অন্য হাতলে আজকের খবরের কাগজ। সেই কাগজের ভাঁজ এখনো খোলা হয়নি। প্রথম কাপ চা খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে তিনি দ্বিতীয় কাপ চা খান। 7:30 কাজের মেয়ে সফুরা দ্বিতীয় চা নিয়ে ঢুকল। তিনি সফুরার দিকে তাকিয়ে বললেন, শুভ্র কি এখনো পানিতে? সফুরা ভীত গলায় বলল, জি খালুজান। কি করে? চা খায়। সারা রাত পানিতে ছিল? জি। রাতে ভাত খেয়েছিল? জি না, রুটি মাংস। আপনার নাস্তা কখন দেব খালুজান? আজ কি বার? বিশুদ্ধবার। বৃহস্পতিবারে কি আমি নাস্তা খাই? যে না খালুজান, আমার ভুল হয়েছে। মানুষ ভুল করবেই। ভুল থেকে মানুষ শিখবে। সেটা হলো মানব ধর্ম। তুমি ভুল করেই যাচ্ছ। ভুল থেকে কিছু শিখতে পারছো না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। বৃহস্পতিবার চৌধুরী আজমল হোসেনের উপাস দিবস। সপ্তাহে একদিন তিনি এই উপাসব্রত পালন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু খান না। দুপুরে একটা কলা এবং এক স্লাইস রুটি খান। রাতে চায়ের কাপে এক কাপ দুধ। শুক্রবার তার মৌন দিবস। এই দিবসে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিনি কারো সঙ্গে কথা বলেন না। গত 2 বছর ধরে এই জিনিস চলছে। সফুরা বলল, চা কি ফেরত নিয়ে যাবো খালুজান? বৃহস্পতিবারে দুপুরের আগে কখনো কিছু খেয়েছি? যে না। তাহলে তুমিই বলো। ইজি চেয়ারের হাতলে কাপের পর কাপ জড়ো করার কোনো যুক্তি আছে? ঠিক আছে, তুমি যাও। সফুরা পালিয়ে বাঁচল। চৌধুরী আজমল হোসেন আরো কিছুক্ষণ ঝিমধরা ভাব নিয়ে চেয়ারে বসে থাকলেন। শুভ্রর সঙ্গে তিনি কথা বলবেন। কি বলবেন তা মাথায় গুছিয়ে রাখার চেষ্টা করলেন। একটা বুদ্ধিমান ছেলে কোনোরকম কারণ ছাড়া পানিতে গলা ডুবিয়ে বসে আছে। এই বিষয়টা তাকে প্রচণ্ড বিরক্ত করছে। বিরক্ত মানুষ লজিক দিতে পারে না। তাকে লজিক দিয়ে শুভ্রকে তার হাস্যকর কাণ্ডকারখানা বুঝিয়ে দিতে হবে। এলোমেলোভাবে শুভ্রর সঙ্গে কথা বললে হবে না। নিজেকে তার খানিকটা এলোমেলো লাগছে। 7:40 তিনি ইজি চেয়ার ছেড়ে উঠলেন। তিনি নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছেন। শুভ্র চৌবাচ্চায় পা ছড়িয়ে বসে বেশ আরাম করেই চা খাচ্ছে। সে টগরের বড় চাচার দিকে হাসি মুখে তাকালো। শুভ্র, কেমন আছো? জি, ভালো আছি। রাতে পানিতেই ছিলে? জি। ঘুম ভালো হয়েছে? ঘুম ভালো হয়নি, হওয়ার কথাও না। ছাড়া ছাড়া ঘুম হয়েছে, তবে শরীরে কোনো ক্লান্তি নেই। তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য এসেছি। তোমার কি সময় আছে? অবশ্যই আছে। আপনি বসুন। আপনি আসবেন আমি জানতাম। আমি আপনার জন্য চেয়ার আনিয়ে রেখেছি। চৌধুরী সাহেব ভুরু কুঁচকে দেখলেন চৌবাচ্চার ডান দিকে একটা বেতের চেয়ার। ইজি চেয়ার ছাড়া এই একটি চেয়ারেই তিনি বসেন। তিনি চেয়ারে বসতে বসতে বললেন, পানিতে গলা ডুবিয়ে বসে থাকায় এই ব্যাপারটা যে হাস্যকর তা কি তোমার মনে হয় না? শুভ্র বলল, সব মানুষই এমন কিছু কাজ করে যা অন্যের কাছে হাস্যকর মনে হয়। উদাহরণ দাও। আপনাকে দিই উদাহরণ দিই।
আপনি মৌন দিবস করেন, উপবাস দিবস পালন করেন। এসব দিবস পালন অন্যের কাছে হাস্যকর মনে হতে পারে। আমি এইসব দিবস উদ্দেশ্য নিয়ে পালন করি। শরীরের পরিপাক যন্ত্রকে বিশ্রাম দেওয়ার জন্য উপবাস দিবস, মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য মৌন দিবস। তোমার এই পানি দিবসের উদ্দেশ্য কি? একটা ভিন্ন পরিবেশে নিজেকে ফেলে শরীরে ও মনে তার প্রভাব লক্ষ্য করাই আমার উদ্দেশ্য। কিছু লক্ষ্য করেছ? জি। কি লক্ষ্য করলে তুমি? বলো, আমি শুনি। আমি লক্ষ্য করছি যে আমার শরীর হালকা হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। তার মানে কি? এটা ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না। তোমার ব্যাপারটা আমি বুঝতে চাচ্ছি। বুঝতে হলে আমার অবস্থানে আপনাকে আসতে হবে। পানিতে নামতে বলছো? জি। আজমল হোসেন উঠে দাঁড়ালেন। তার মেজাজ খুবই খারাপ। তারপরও নিজেকে সামলালেন। শান্ত গলায় বললেন, এই বিষয়ে পরে তোমার সঙ্গে কথা বলবো। টগর ও নীলু নাস্তা খেতে বসেছে। দুজনই আনন্দিত। আজ তাদের স্কুলে যাওয়া বাতিল হয়েছে। মা বাড়িতে নেই। ৯টা সাড়ে ৯টার মধ্যে বাবাও থাকবেন না। নীলু তার প্রোগ্রাম ঠিক করে রেখেছে। সারাদিন টিভি অন থাকবে এবং কার্টুন চ্যানেল চলতে থাকবে। তবে সে যে সারাদিন কার্টুন দেখবে তা না। যখন ইচ্ছে হবে দেখবে, ইচ্ছে না হলে চলে যাবে। গল্পের বই পড়বে। মায়ের ওয়ারড্রোব থেকে একটা শাড়ি এনে পরবে। সফরা বুয়া পরিয়ে দেবে। ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজাবে। তার কানে এখনো ফুটো করা হয়নি। ফুটো থাকলে কানে দুল পড়ত। নীলুর হঠাৎ মনে হলো ফুটো করে ফেললে কেমন হয়। টগরকে বললে সে একটা না একটা ব্যবস্থা করে ফেলবে। এসব ব্যাপারে তার মাথা খুব খেলে। টগর আজ সারাদিন কি করবে তা এখনো ঠিক করে উঠতে পারেনি। তবে বেশিরভাগ সময় ছোট মামার সঙ্গে কাটাবে তা প্রায় নিশ্চিত। তার ইচ্ছা ছোট মামার সঙ্গে পানিতে নেমে যাওয়া। মা থাকলে নামা যেত না। এখন সেই সমস্যা নেই। পানিতে বসে গল্পের বই পড়লে ভালো হতো। একটা কোনো বুদ্ধি কি বের করা যায় যে গল্পের বইটা পানিতে ডুবিয়ে রাখা যাবে, কিন্তু বই নষ্ট হবে না? দাদিয়ার ঘরে হইচই হচ্ছে। ছোটখাটো সমস্যাতেই হইচই হয়। আজ মনে হয় বড় কোনো সমস্যা। দাদিয়া সামনে চিৎকার করছেন। টগর নীলুর দিকে তাকিয়ে বলল, দাদিয়ার কি হয়েছে? নীলু বলল, তার পান ছেঁচার যন্ত্র পাওয়া যাচ্ছে না। যন্ত্রটা তো সবসময় তার বালিশের কাছেই থাকে। এটা কে নিবে? নীলু বলল, আমাদের বাড়িতে ভৌতিক কিছু আছে। কয়েকদিন পরে এই যন্ত্রটাই অন্য কোনোখানে পাওয়া যাবে। তোমার মনে নাই দাদিয়ার দাঁত পাওয়া যাচ্ছিল না, তারপর পাওয়া গেল বড় চাচার ডয়ারে? এগুলো সব ভূতের কাণ্ড। টগর বলল, ভূত এরকম করবে কেন? নীলু বলল, ভূতরা এইসব করে মজা পায়। মানুষদের ঝামেলায় ফেলতে পারলেই তাদের আনন্দ। ছোট মামার কাছে যাওয়ার আগে টগর দাদিয়ার ঘরে উকি দিল। করুণ মুখ করে বলল, দাদিয়া, কি হয়েছে? দাদিয়া চেঁচিয়ে উঠলেন, দেখ না কি হয়েছে, চোর আমার পান ছেঁচানি নিয়ে গেছে। টগর বলল, তোমার ঘরভর্তি এত ভালো ভালো জিনিস সব ফেলে চোর কেন তোমার পান ছেঁচনি নিবে? চোর কি জন্য নিবে সেটা চোর জানে, আমি কি জানি? কখন থেকে পাও না? সকালে একবার পান খাইলাম, তারপরে আর নাই। যা, এখন সামনে থেকে যা। এখন কেউ কথা কইলেই ত্যাক্ত লাগে। সারাদিন পান না খাওয়া। টগর বড় চাচার ঘরে উকি দিল। আজ বৃহস্পতিবার, বড় চাচার উপবাস দিবস। এটা টগরের মনে আছে। উপবাস দিবসে বড় চাচার মেজাজ খারাপ থাকে। টগরের ধারণা মেজাজ খারাপ থাকার কারণ চা না খাওয়া। দাদিয়ার যেমন পান না খেতে না পারলে মেজাজ খারাপ থাকে, বড় চাচাও সেরকম। চা খেতে না পারায় মেজাজ খারাপ। মেজাজ খারাপ মানুষের ঘরে না ঢোকা ভালো। শুক্রবার বড় চাচার ঘরে ঢুকতে তার ভালো লাগে। সেদিন তার মৌন দিবস। ঘরে ঢুকে হইচই করলেও
বড় চাচা কিছু বলবেন না। মাঝে মাঝে শুধু রাগী চোখে তাকিয়ে থাকেন। হাত ইশারা করে ঘর থেকে চলে যেতে বলেন। টগর এমন ভঙ্গি করে যেন সে ইশারা বুঝতে পারছে না। সে বড় চাচার ঘরে উকি দিল। বড় চাচা সঙ্গে সঙ্গে ডাকলেন, টগর। টগর বলল, জি। এসো, ভেতরে এসো। টগর ঘরে ঢুকল। বড় চাচা বললেন, তোমার ছোট মামার সঙ্গে কি আজ সকালে তোমার দেখা হয়েছে? টগর বলল, জি না। তোমার এত খাতিরের মানুষ সকাল থেকে পানিতে পড়ে আছে, এখনো দেখা করনি? কারণটা কি? টগর বলল, মা নিষেধ করে গেছেন। টগরের এই কথাটা মিথ্যা। মা কিছুই বলে যাননি। টগর যে এখনো ছোট মামার কাছে যায়নি তার কারণ আছে। দাদি আর পানছেচুনি ছোট মামার চৌবাচ্চায় ডুবে আছে। সেটা উদ্ধার না হওয়া পর্যন্ত চৌবাচ্চার ধারে কাছে যাওয়া ঠিক হবে না। কাজটা টগর করেছে গত রাতে। দাদি আর পানের ছেঁচুনি অতি গোপনে চৌবাচ্চায় ফেলে এসেছে। দাদি আর টেরও পায়নি, ছোট মামাও বুঝতে পারেনি। টগরের এই কাজের একটাই উদ্দেশ্য, মজা করা। পান ছেঁচুনি কোথাও নেই, পাওয়া গেল চৌবাচ্চায়। সেখানে গেল কিভাবে? সবাই তা নিয়ে নানান গবেষণা করবে। গবেষণা করে কিছুই বের করতে পারবে না। মজা এখানেই। দাদি আর স্মৃতিশক্তি খারাপ হওয়ায় একটা বড় সুবিধা হয়েছে। তিনি বলেছেন আজ সকালেও পান ছেঁচুনি দিয়ে পান খেয়েছেন। কাল রাতে যে টগর তার ঘরে অনেকক্ষণ ছিল, এটাও হয়তো তার মনে থাকবে না। তোমার মা তোমাকে নিষেধ করে গেছেন? জি বড় চাচা। মায়ের কথা শোনা কর্তব্য। তারপরও আমি চাচ্ছি যে তুমি তোমার ছোট মামার কাছে যাবে, তার সঙ্গে কথা বলবে। সে আসলে কি ভাবছে তা জেনে এসে আমাকে জানাবে। স্পাইদের মতো? স্পাইদের মতো বলা ঠিক হবে না। স্পাইগিরি কোনো ভালো কাজ না। তার মানসিকতার দিকে লক্ষ্য রাখা এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। আজকের দিনটা দেখো, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করব। টগর চিহ্নিত গলায় বলল, ছোট মামা কি পাগল হয়ে গেছেন? বড় চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে পাগল হয়নি, তবে অন্য সবাইকে পাগল বানানোর প্রক্রিয়া শুরু করেছে। টগর বলল, হিমুদের তাই নিয়ম। হিমুদের তাই নিয়ম মানে? হিমুরা নিজেরা ঠিক থাকে, তবে তাদের আশেপাশে যারা থাকে তারা ব্যাঠিক হয়ে যায়। কে বলেছে? ছোট মামা বলেছেন। বড় চাচা গম্ভীর গলায় বললেন, হুম। আর তখনই হইচই উঠল। পাওয়া গেছে, পাওয়া গেছে, পান ছেঁচুনি পাওয়া গেছে, পানির চৌবাচ্চায় পাওয়া গেছে। বড় চাচা টগরকে পাঠালেন পুরো ঘটনা জেনে তাকে জানাতে। টগর খুবই আগ্রহের সঙ্গে ছুটে গেল। চৌধুরী আজমল হোসেন চিহ্নিত মুখে দোতলার বারান্দায় হাঁটাহাঁটি করছেন। পান ছেঁচুনি চুরি যাওয়া এবং উদ্ধারের ঘটনা কিছুতেই মেলাতে পারছেন না। তার মা পান ছেঁচুনির শেষ ব্যবহার করেন আজ ভোরে ফজরের নামাজের পর। দ্বিতীয়বার যখন ব্যবহার করতে যান তখন দেখা যায় বালিশের কাছে পান ছেঁচুনি নেই। এই সময়ের ভেতর তার ঘরে কেউ ঢুকেনি। যে পান ছেঁচুনি নিয়েছে সেই বা কেন এত জায়গা থাকতে চৌবাচ্চায় রাখবে? সেই চৌবাচ্চায় যেখানে একজন গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছে। যে কেউ শুনলে ভাববে ভৌতিক কাণ্ড। নীলু তার মায়ের ঘরের আয়নার সামনে বসে আছে। সে এখনো সাজতে শুরু করেনি। কান ফুটো করার চিন্তাটা তার মাথায় ঢুকে গেছে। তবে এই কান ফুটো নয়, সে এখন আর টগরকে রাখতে চাচ্ছে না। নিজে নিজেই করতে চাচ্ছে, শুধু সাহসে কুলাচ্ছে না। সে একটা বুদ্ধি বের করেছে। বাবার স্টেপলারে কানের লতি ঢুকিয়ে চাপ দেবে। গত বছর মায়ের সঙ্গে সে কান ফুটো করতে গিয়েছিল। সেখানে দেখেছে এরকম একটা যন্ত্র দিয়েই কান ফুটো করা যায়। নীলু বাবার পেপার স্ট্যাপলারটা এনে মায়ের ড্রেসিং টেবিলের আয়নার সামনে রাখল। যদি সাহসে কুলায় তাহলে সে কাজটা করবে। তার মনে হচ্ছে না যে সাহসে কুলাবে। টগর গেছে কল ঘরে। সে ছোট মামার সঙ্গে গল্প করছে।
ছোট মামা, ভূত বলে কি কিছু আছে? শুভ্র বলল, অবশ্যই আছে। তবে যে সবাই বলে ভূত বলে কিছু নেই, বললেই হবে? ভূত আছে, প্রেত আছে, শাকচুন্নি, কন্ধকাটা সবই আছে। তবে তারা আছে মানুষের মনে, বাস্তবে নেই। এজন্যই বাস্তবে কখনো ভূত পাওয়া যায় না, শুধু ভূতের গল্প পাওয়া যায়। তাহলে আমাদের বাসায় ভৌতিক কাণ্ডগুলো কিভাবে ঘটছে? কি ভৌতিক কাণ্ড? যেমন ধরো, দাদিয়ার দাঁতের পাটি চুরি হয়ে গেল, পাওয়া গেল অন্য একটা জায়গায়। পান ছেঁচনি চুরি হয়ে গেল, পাওয়া গেল চৌবাচ্চায়। আপাতত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলেই ব্যাখ্যা পাওয়া যাবে। সত্যি? অবশ্যই সত্যি। তোমার দাদি আর পান ছেঁচনি নিশ্চয়ই হেঁটে হেঁটে চৌবাচ্চায় আসেনি, কোনো একজনকে আনতে হয়েছে। সে কোনো একজন কি ভূত? ভূত হবে কেন? টগর চিহ্নিত গলায় বলল, আচ্ছা ছোট মামা, হিমুরা কি ভূত প্রেত এসব বিশ্বাস করে না? হিমুরা কঠিনভাবে কোনো কিছু বিশ্বাস করে না, আবার অবিশ্বাসও করে না। হিমুদের জগতের অবস্থান বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে। কিছু তো বুঝতে পারছি না। বয়স হোক, বয়স হলে বুঝবি। এখন সামনে থেকে যা, আর বকবক করতে ভালো লাগছে না। টগর বলল, তুমি কতদিন পানিতে থাকবে? শুভ্র বলল, জানি না। জানো না কেন? জানি না, কারণ আমি হিমু। হিমুরা আগে থেকেই কিছু ঠিক করে রাখে না। তারা ভাবে যখন যা হওয়ার হবে, আগে থেকেই ঠিক করে রাখার কিছু নেই। আমি 5 মিনিটের মধ্যে পানি থেকে উঠে পড়তে পারি, আবার 5 বছরও থাকতে পারি। কত বছর বললে? 5 বছর। টগর বড় চাচার কাছে গেল। ছোট মামার সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে তা বড় চাচাকে জানাতে হবে। সে এখন বড় চাচার স্পাই। স্পাইদের খবর আদান প্রদান করতে হয়। আজমল হোসেন পড়ার টেবিলের সামনে বসে আছেন। তাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে, একটা কলা, 1 সাইজ রুটি। তিনি যখন কলার খোসা ছাড়াতে শুরু করেছেন, তখন টগর ঢুকল। শুকনো মুখে বলল, বড় চাচা, আমি ছোট মামার কাছে গিয়েছিলাম। উনি কতদিন পানিতে থাকবেন জিজ্ঞাসা করলাম। ছোট মামা বললেন, 5 বছর থাকবেন। কত বছর থাকবে? 5 বছর। কি বললি? 5 বছর? 5 বছর পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে? জি। আচ্ছা, ঠিক আছে, তুই যা। যা ভেবেছিলাম অবস্থা তার চেয়ে অনেক বেশি খারাপ। টগর বড় চাচার ঘর থেকে চলে গেল, তবে পুরোপুরি গেল না। ঘরের বাইরে থেকে জানালার পর্দার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো। বড় চাচা 5 বছরের কথা শুনে চিন্তায় অস্থির হয়েছেন। হাত পা শক্ত করে চেয়ারে বসে আছেন। দুপুরের খাবার খেতে পারছেন না। 100% সত্যি কথা টগর অবশ্য বলেনি। ছোট মামা বলেছেন, আমি 5 মিনিটের মধ্যে পানি থেকে উঠতে পারি, আবার 5 বছর পরে উঠতে পারি। টগর প্রথম অংশ বলেনি, শেষটা বলেছে। এতে তার নিশ্চয় অর্ধেক পাপ হয়েছে। অর্ধেক পাপের জন্য আজ দিনের মধ্যেই কোনো এক সময় অর্ধেক পূর্ণ করে ফেলতে হবে। তার কাঁধে যে 2টা ফেরেশতা আছে, তারা পাপ পুণ্যের হিসাব অবশ্যই রাখছে। তাদের সঙ্গে সঙ্গে সেও রাখছে। ওদের খবরটা দেখতে পারলে ভালো হতো। টগর লক্ষ্য করল, বড় চাচা চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, রওনা হয়েছেন বাথরুমের দিকে। বাথরুমে ঢুকে কেউ সঙ্গে সঙ্গে বের হয় না, কিছু সময় নেয়। এই সময়টা কি টগর কাজে লাগাতে পারে? এখন অতি দ্রুত সে যদি বড় চাচার ঘরে ঢুকে তার কলা এবং পাউরুটির স্লাইডটা খেয়ে ঘর থেকে বের হয়ে আসে, তাহলে বড় চাচার অবস্থাটা কি হবে? তিনি ঘরে ঢুকে দেখবেন কেউ একজন তার দুপুরের খাবার খেয়ে গেছে। কে খেয়েছে তিনি বের করতে পারবেন না। তার কাছে মনে হবে ভৌতিক কাণ্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু মামা। গল্প পাঠে
আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এইরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।